ধরা যাক একটা পোশাক কারখানার ফ্লোর, ওভারটাইমের টাকা নিয়ে একজন শ্রমিক আর একজন সুপারভাইজারের মধ্যে বেশ জোরে কথা কাটাকাটি হচ্ছে। হুম। আশেপাশের অন্য শ্রমিকরাও কাজ থামিয়ে চটলা করছে। পরিস্থিতি ধীরে ধীরে বেশ উত্তপ্ত হচ্ছে। খুব পরিচিত একটা দৃশ্য। একজন এইচআর ম্যানেজার হিসেবে এই দৃশ্যটা সিসিটিভি ক্যামেরায় দেখে প্রথম চিন্তাটা কি হবে, মানে এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া উচিত? আজকের আলোচনা ঠিক এই বিষয়টা নিয়েই। আর এই দৃশ্যটা কিন্তু বাংলাদেশের শিল্প খাতে, বিশেষ করে গার্মেন্ট সেক্টরে খুবই কমন একটা ব্যাপার। এই ছোটখাটো স্ফুলিঙ্গ যদি ঠিকভাবে না নেভানো হয় তবে তা দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। ঠিক। আজকের আলোচনাটা তাই শুধু আইন জানা নিয়ে নয়, বরং আগুন লাগার আগেই তা প্রতিরোধের উপায় শেখা নিয়ে। একদম ঠিক বলেছেন। আমরা আজ বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী শিল্প বিরোধ, মানে ইংরেজিতে যাকে বলে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট, এবং এর সমাধানের পুরো প্রক্রিয়াটি একটু খুঁটিয়ে দেখব। আচ্ছা। আমাদের আলোচনার ভিত্তি হল বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এবং এর সর্বশেষ সংশোধনীগুলো। আমাদের লক্ষ্য শুধু আইনটা মুখস্থ করা নয়, বরং ওই যে কারখানার ফ্লোরের ঘটনাটা, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত একজন এইচআর প্রফেশনাল হিসাবে আইনি পথে কিভাবে সামলাতে হবে তা হাতে কলমে বোঝা। আর এই আলোচনাটা যারা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা শিল্প সম্পর্ক নিয়ে কাজ করেন বা ধরুন পড়াশোনা করছেন, তাদের জন্য বিশেষভাবে জরুরি। কারণ আইন আমাদের একটা কাঠামো দেয় বটে, কিন্তু আসল সাফল্য নির্ভর করে কর্মক্ষেত্রে শান্তি আর সুসম্পর্ক বজায় রাখার কৌশলের উপর। দারুণ একটা পয়েন্ট। আইন হল শেষ আশ্রয়, প্রথম পদক্ষেপ নয়। এক্স্যাক্টলি। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। আমার মাথায় প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হলো, রাস্তায় দুজন মানুষের ঝগড়া আর একটা কারখানার বিরোধের মধ্যে আইনি পার্থক্যটা ঠিক কোথায়? মানে কখন একটা সাধারণ মতবিরোধ এত বড় একটা নাম পায়? খুব ভালো প্রশ্ন। দেখুন, শ্রম আইনের ২৬২ ধারায় একটা ফর্মাল সংজ্ঞা আছে। সেখানে বলা হয়েছে, মালিক ও শ্রমিকের মধ্যে বা শ্রমিক ও শ্রমিকের মধ্যে চাকরি বা কাজের শর্তাবলী নিয়ে যে কোনো বিরোধ বা মতপার্থক্যই হল শিল্পবিরোধ। বেশ আইনি ভাষা। হ্যাঁ, কিন্তু এর আসল চেহারাটা বুঝতে হলে আমাদের ৩টা বৈশিষ্ট্য খেয়াল রাখতে হবে। ১, এটা কোনো ব্যক্তিগত রেষারেষি নয়, এটা একটা গোষ্ঠীগত বা কালেকটিভ বিষয়। তার মানে আমাদের ওই কারখানার একজন শ্রমিকের সমস্যাটা যখন পুরো শিফটের বা সব শ্রমিকের সমস্যা হয়ে দাঁড়ায়, ঠিক তখন। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত বিষয়টা শুধু ওই একজন শ্রমিক আর সুপারভাইজারের মধ্যে সীমাবদ্ধ ছিল, ততক্ষণ ওটা একটা সাধারণ অভিযোগ। একদম। কিন্তু যখনই অন্য শ্রমিকরা এর সাথে জড়িয়ে পড়ল আর দাবিটা সবার হয়ে গেল, তখনই এটা শিল্পবিরোধের দিকে মোড় নিল। বুঝতে পেরেছি। দ্বিতীয় বৈশিষ্ট্য হল, এর মূলে থাকে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যেমন ধরুন, মালিকপক্ষ চাইবে খরচ কমাতে আর শ্রমিকরা চাইবে মজুরি বাড়াতে। এটা তো একটা স্বাভাবিক সংঘাত, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আর ৩ নম্বর বৈশিষ্ট্য হল, এর বিষয়বস্তু হতে হবে চাকরি সংক্রান্ত। মানে বেতন, বোনাস, কাজের পরিবেশ, ছুটির নিয়ম বা চাকরির নিরাপত্তা। ব্যক্তিগত কোনো বিষয় এখানে আসবে না। পরিষ্কার। আচ্ছা, এই বিরোধগুলো তো আর এমনি এমনি তৈরি হয় না। আমাদের ওই কারখানার ঘটনাটার কথাই যদি ধরি, সেখানে কারণটা ছিল ওভারটাইমের টাকা। এটা তো একটা অর্থনৈতিক কারণ। এর বাইরে আর কি কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে? আমাদের সূত্রগুলো বলছে, কারণগুলোকে মূলত 4টা বড় ভাগে ভাগ করা যায়। আপনি ঠিকই ধরেছেন। প্রথম এবং সবচেয়ে সাধারণ কারণ হল অর্থনৈতিক। যেমন কম মজুরি বা বেতন বাড়াতে দেরি করা, এইগুলো। হ্যাঁ, কম মজুরি, বোনাস বা অন্যান্য ভাতা নিয়ে অসন্তোষ, কিংবা আপনার বলা ওই ওভারটাইমের টাকার হিসাব নিয়ে গরমিল। মানুষের জীবনযাত্রার সাথে সরাসরি জড়িত বলে এই বিষয়গুলো খুব সংবেদনশীল। আর দ্বিতীয়টা নিশ্চয়ই ব্যবস্থাপনা সংক্রান্ত। আমার অভিজ্ঞতা বলে অনেক সমস্যা তৈরি হয় ম্যানেজমেন্টের ভুলে। ঠিক তাই। এটাকে আমরা বলি ম্যানেজারিয়াল কজেস। যেমন শ্রমিকদের সাথে কোনো আলোচনা না করেই একতরফাভাবে কাজের সময় বা নিয়ম বদলে ফেলা। এটা প্রায়ই হয়। অথবা কারখানার ভেতর বৈষম্যমূলক আচরণ করা। আর এর মধ্যে সবচেয়ে বড় ফাঁদ হল দুর্বল অভিযোগ নিষ্পত্তি পদ্ধতি। মানে একটা ফল্টি গ্রিভেন্স হ্যান্ডলিং প্রসিজার। ওই যে অভিযোগ বাক্সটা থাকে, যেটা প্রায়ই একটা সাজানোর জিনিস হয়ে থাকে। একদম।
অনেক কোম্পানি কাগজে কলমে একটা বাক্স রেখে দেয়, কিন্তু সেটা হয়তো মাসের পর মাস খোলাই হয় না। ফলে কর্মীদের মনে হয় অভিযোগ করে কোনো লাভ নেই, রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ খোলা নেই। সত্যি কথা। এর বাইরেও কিন্তু মনস্তাত্ত্বিক কারণ আছে, যেমন ধরুন শ্রমিকদের মধ্যে চাকরি নিরাপত্তাহীনতা বা মালিক ও শ্রমিকের মধ্যে বিশ্বাসের অভাব। এমনকি অনেক সময় ইউনিয়নগুলোর অভ্যন্তরীণ কোন্দল বা বাইরের রাজনৈতিক হস্তক্ষেপও পরিস্থিতি জটিল করে তোলে। আর আইনগত কারণও তো থাকতে পারে। অবশ্যই, যেমন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রম আইনের কোনো ধারা সরাসরি লঙ্ঘন করা, অথবা কোনো পক্ষের অন্যায্য শ্রম আচরণ, ইংরেজিতে যাকে বলে আনফেয়ার লেবার প্র্যাকটিস। বোঝা গেল। তাহলে একটা বিরোধ যখন দানা বেঁধে ওঠে, এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে? এর প্রভাব কি শুধু ওই কারখানার গেটের ভেতরেই সীমাবদ্ধ থাকে? একেবারেই না। এর প্রভাবটা একটা চেইন রিঅ্যাকশনের মতো ছড়িয়ে পড়ে। প্রথমে যদি শ্রমিকদের কথা ভাবি, কাজ বন্ধ থাকলে তাদের মজুরি কাটা যায়, মানে নো ওয়ার্ক নো পে। তাদের উপর মানসিক চাপ বাড়ে, চাকরি হারানোর ভয়ও তৈরি হয়। ঠিক। আর মালিকদের দিক থেকে দেখলে উৎপাদন বন্ধ হয়ে যায়, শিপমেন্ট বাতিল হয়, বিদেশি ক্রেতাদের কাছে সুনাম নষ্ট হয়। লাভ তো কমেই, অনেক সময় সহিংসতা হলে কারখানার সম্পদও নষ্ট হয়। তার মানে এর প্রভাব ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়িয়ে আরও বড় পরিসরে পড়ে। অবশ্যই। একটা বড় শিল্প খাতে যদি ঘন ঘন বিরোধ লাগে, তাহলে দেশের মোট উৎপাদন বা জিডিপি কমে যায়। বিদেশি বিনিয়োগকারীরা এমন দেশে বিনিয়োগ করতে ভয় পায়। আর সমাজে এর প্রভাব আরও গভীর। বেকারত্ব বাড়ে, সামাজিক অস্থিরতা তৈরি হয়, যা অনেক সময় রাজনৈতিক সংকটও তৈরি করতে পারে। তার মানে দাঁড়ালো, বিরোধ তৈরি হওয়ার আগেই তা ঠেকানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এর জন্য আমাদের হাতে কি কি টুলস আছে? একজন এইচআর ম্যানেজার কিভাবে একটা প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারেন? এখানে সবচেয়ে কার্যকর টুল হল প্রতিরোধমূলক ব্যবস্থা। একটা মজার ব্যাপার কি জানেন? কি? বেশিরভাগ সফল এইচআর ম্যানেজাররা আইনের 210 ধারার আনুষ্ঠানিক আলোচনার আগেই কিন্তু 90% বিরোধ মিটিয়ে ফেলেন। তাদের আসল দক্ষতা হল প্রি নেগোসিয়েশন পর্যায়ে। মানে আনুষ্ঠানিক আলোচনার আগেই? হ্যাঁ, যেখানে তারা হয়তো চায়ের কাপে বা করিডোরে কথা বলে পরিস্থিতি ঠান্ডা করে আনেন। আইনটা শুধু তাদের জন্য একটা ফর্মাল ব্যাকআপ। বাহ, এই অন্তর্দৃষ্টিটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রি নেগোসিয়েশন বা প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে কি কি পড়ে? সবচেয়ে জরুরি হল কার্যকর দ্বিমুখী যোগাযোগ, মানে এফেক্টিভ টু ওয়ে কমিউনিকেশন। শুধু নোটিশ বোর্ডে নোটিশ টাঙিয়ে দেওয়া নয়, বরং শ্রমিকদের কথা শোনা এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়া। অংশগ্রহণমূলক কমিটিগুলোও তো একটা ভূমিকা রাখে, তাই না? অবশ্যই। শ্রম আইন অনুযায়ী ওয়ার্কার্স পার্টিসিপেশন কমিটি বা WPC, সেফটি কমিটি, এই কমিটিগুলোকে সক্রিয় রাখতে হবে। শুধু কাগজে কলমে থাকলে চলবে না। আর যৌথ দর কষাকষি? ওটা তো সবচেয়ে শক্তিশালী টুল, মানে কালেকটিভ বার্গেনিং। কারখানার স্বীকৃত ইউনিয়ন অর্থাৎ CBA-এর সাথে বসে মজুরি, কাজের ঘণ্টা বা অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে একটা ন্যায্য সমাধানে আসা। এটা শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করে। কিন্তু যদি সব প্রতিরোধমূলক ব্যবস্থা ব্যর্থ হয়, আমাদের ওই কারখানার মতো পরিস্থিতি যদি হাতের বাইরে চলে যায়, তখন আইন অনুসারে আমাদের কি করণীয়? এখানেই তো আসল ধাপগুলো শুরু হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ শ্রম আইন এখানে একটা বাধ্যতামূলক এবং পর্যায়ক্রমিক, মানে ম্যান্ডেটরি সিকোয়েন্সিয়াল 4 স্তর বিশিষ্ট পদ্ধতির কথা বলে। আচ্ছা। একে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। ADR বা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তি, আর দ্বিতীয়টা হল অ্যাডজুডিকেশন বা বিচারিক প্রক্রিয়া। এই ADR বা বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন এত গুরুত্বপূর্ণ? সরাসরি আদালতে গেলেই তো হয়। কারণ শিল্প সম্পর্ক অনেকটা পারিবারিক সম্পর্কের মতো। একবার আদালতে গেলে সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। ADR-এর উদ্দেশ্য হল আদালতে না গিয়ে দ্রুত, কম খরচে এবং আপসি সম্পর্ক বজায় রেখে বিরোধ নিষ্পত্তি করা। মানে সম্পর্কটা টিকিয়ে রাখা। ঠিক। ভাবুন তো, প্রতিটি ছোটখাটো বিরোধ যদি আদালতে গড়াতো, তাহলে তো কারখানা চালানোই অসম্ভব হয়ে যেত। ADR-এর মাধ্যমে উৎপাদন চালু রেখে সম্পর্ক নষ্ট না করে সমাধান খোঁজা হয়। দারুণ ব্যাখ্যা। তাহলে চলুন ধাপগুলো এক এক করে দেখি। আমাদের ওই কারখানার HR ম্যানেজারের প্রথম আইনি পদক্ষেপ কি হবে? তার প্রথম কাজ হবে আইনের 210 ধারা অনুযায়ী দুই পক্ষকে আলোচনার টেবিলে বসানো। এটাই হলো প্রথম ধাপ, দ্বিপাক্ষিক আলোচনা বা নেগোসিয়েশন। এটা কিভাবে শুরু হয়?
যে কোনো পক্ষ লিখিতভাবে তাদের দাবি দেওয়া, যাকে চার্টার অফ ডিম্যান্ড বলা হয়, তা পেশ করার মাধ্যমে বিরোধটা আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারে। চার্টার অফ ডিমান্ড এই জিনিসটা ঠিক কি? তার মানে শ্রমিকরা একটা কাগজে তালিকা করে দেবে যে আমাদের ওভারটাইমের বকেয়া টাকা 7 দিনের মধ্যে দিতে হবে, সুপারভাইজারকে অপসারণ করতে হবে, এরকম কিছু? একদম ঠিক ধরেছেন, এটাই হলো চার্টার অফ ডিমান্ড। এই দাবি পাওয়ার 15 দিনের মধ্যে উভয় পক্ষকে আলোচনায় বসতে হয়, আর প্রথম সভার পর 1 মাসের মধ্যে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করতে হয়। যদি সমাধান হয়? তাহলে তারা একটা চুক্তিতে স্বাক্ষর করে, যা আইনত বাধ্যতামূলক। বোঝা যাচ্ছে, অনেক সময় শুধু নিজেরা কথা বললে সমাধান হয় না, কারণ তখন ইগো কাজ করে। তাহলে কি এরপর এমন কেউ আসেন যার কথা দুই পক্ষই শুনতে বাধ্য হয়? খুব ভালো পয়েন্ট। আলোচনা ব্যর্থ হলে প্রক্রিয়াটি দ্বিতীয় ধাপে যায়, আর তখনই বাইরে থেকে একজন নিরপেক্ষ রেফারি দরকার হয়। আইন এই রেফারিকেই বলছে সালিশকারী বা কনসিলিয়েটর। তিনি কিভাবে যুক্ত হন? আলোচনা ব্যর্থ হওয়ার 15 দিনের মধ্যে যে কোনো পক্ষ সরকারের শ্রম দপ্তরে আবেদন করলে সরকার একজন সালিশকারী নিয়োগ দেয়। তিনি একজন নিরপেক্ষ তৃতীয় পক্ষ হিসেবে পরবর্তী 30 দিনের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমাধানের চেষ্টা করেন। এই সালিশকারীর সিদ্ধান্ত কি চূড়ান্ত? না, সালিশকারী কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। তিনি শুধু দুই পক্ষকে একটি সমঝোতায় আসতে সাহায্য করেন। আচ্ছা, মানে একজন ফ্যাসিলিটেটর। হ্যাঁ, যদি তার মধ্যস্থতায় কোনো সমাধান হয়, তাহলে যে চুক্তিটি স্বাক্ষরিত হয় তা পরবর্তী 2 বছরের জন্য উভয় পক্ষের জন্য বাধ্যতামূলক। কিন্তু যদি 30 দিনের মধ্যে কোনো সমাধান না আসে, তখন সালিশকারী একটি ব্যর্থতার সার্টিফিকেট বা সার্টিফিকেট অফ ফেইলিয়ার ইস্যু করেন। তার মানে দুটি ধাপ ব্যর্থ হল। এরপর তৃতীয় একটি বিকল্প পথ খোলা থাকে, যদিও এটি বাধ্যতামূলক নয়। এটা হলো মধ্যস্থতা বা আরবিট্রেশন। এটা কিভাবে কাজ করে? সালিশ ব্যর্থ হওয়ার পর উভয় পক্ষ যদি লিখিতভাবে রাজি হয়, তাহলেই কেবল তারা একজন বা একাধিক মধ্যস্থতাকারী বা আরবিট্রেটরের কাছে বিষয়টি পাঠাতে পারে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ঐচ্ছিক। এটার সুবিধা কি? এর সুবিধা হল মধ্যস্থতাকারীর রায় বা অ্যাওয়ার্ড শ্রম আদালতের রায়ের মতোই আইনত কার্যকর এবং তুলনামূলকভাবে দ্রুত নিষ্পত্তি হয়। কিন্তু এই যে এতগুলো ধাপ, আলোচনা, সালিশ, বাস্তবে এগুলো কি শুধুই সময় নষ্ট করা নয়? শেষ পর্যন্ত তো শক্তিশালী পক্ষেই যেতে, তাই না? এই প্রশ্নটা খুবই যৌক্তিক এবং অনেকেই এটা মনে করেন। আপাতদৃষ্টিতে সময় সাপেক্ষ মনে হলেও এই ধাপগুলোর উদ্দেশ্য হল দুই পক্ষকে যত বেশি সম্ভব আদালতের বাইরে আলোচনার সুযোগ দেওয়া। মানে সম্পর্কটা টিকিয়ে রাখার শেষ চেষ্টা? একদম। কারণ ধর্মঘট বা লকআউটের মতো চরম পদক্ষেপে গেলে ক্ষতিটা সবার হয়। আইন চেষ্টা করে শেষ মুহূর্ত পর্যন্ত সেই ক্ষতিটা এড়ানোর। এটা শক্তি প্রদর্শনের চেয়ে বরং সহনশীলতার পরীক্ষা। কাজই হল না, তখনই কি ধর্মঘট বা লকআউটের মতো পরিস্থিতি তৈরি হয়? ঠিক তাই। এখান থেকেই বিচারিক প্রক্রিয়া বা অ্যাডজুডিকেশনের পর্ব শুরু। সালিশ ব্যর্থ হওয়ার সার্টিফিকেট পাওয়ার পর শ্রমিকরা ধর্মঘটের বা স্ট্রাইকের নোটিশ দিতে পারে, অথবা মালিকপক্ষ লকআউটের নোটিশ দিতে পারে। আর নোটিশ দেওয়ার পরই শুরু হয়ে যায়? নোটিশ দেওয়ার নির্দিষ্ট সময় পর তারা আইনসম্মতভাবে ধর্মঘট বা লকআউট শুরু করতে পারে। তার মানে কারখানা বন্ধ, এই অচলাবস্থা ভাঙার উপায় কি? ধর্মঘট বা লকআউট শুরু হয়ে গেলে যে কোনো পক্ষ নিষ্পত্তির জন্য সরাসরি শ্রম আদালতে বা লেবার কোর্টে মামলা করতে পারে। এখানে সরকারেরও তো একটা ভূমিকা থাকে। হ্যাঁ, একটা বড় ভূমিকা আছে। যদি ধর্মঘট বা লকআউট 30 দিনের বেশি চলতে থাকে এবং এর ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়, তাহলে সরকার জনস্বার্থে তা নিষিদ্ধ ঘোষণা করতে পারে। এবং বিরোধটি তখন? সরকার তখন বিরোধটি নিষ্পত্তির জন্য সরাসরি শ্রম আদালতে পাঠিয়ে দিতে পারে। এবং শ্রম আদালতে কি শেষ ঠিকানা? প্রায়। শ্রম আদালতকে সাধারণত 60 দিনের মধ্যে তার রায় বা অ্যাওয়ার্ড প্রদান করতে হয়। কিন্তু সেই রায়ও যদি কোনো পক্ষ সন্তুষ্ট না হয়, তাহলে তারা সর্বশেষ ধাপ হিসেবে 60 দিনের মধ্যে শ্রম অ্যাপিল ট্রিব্যুনালে বা লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল করতে পারে। আচ্ছা। সাধারণত এই ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয় এবং সবাইকে তা মেনে চলতে হয়। বাহ! তাহলে আমাদের কারখানার ফ্লোরের ওই ছোট্ট তর্ক থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত পুরো রাস্তাটা আমরা দেখে ফেললাম। সারসংক্ষেপ করলে দাঁড়ায়, শ্রমবিরোধ কি এবং কেন হয় তা আমরা জানলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা দেখলাম কিভাবে একটি বিরোধকে প্রথমে প্রতিরোধ করার চেষ্টা করতে হয়, আর তা ব্যর্থ হলে
কিভাবে ধাপে ধাপে আইনি প্রক্রিয়ায় এর সমাধান করা যায়, প্রথমে নিজেদের মধ্যে আলোচনা, তারপর একজন নিরপেক্ষ সালিশকারীর সাহায্য নেওয়া এবং সবশেষে ধর্মঘট বা লকআউট ও শ্রম আদালতের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি। ঠিক, আইন আমাদের বিরোধ নিষ্পত্তির একটি কাঠামো দিয়েছে, কিন্তু একজন দক্ষ মানব সম্পদ ব্যবস্থাপকের আসল ক্রেডিট কিন্তু আইন ব্যবহার করায় নয়। তাহলে কিসে? তার আসল কাজ হল এমন একটা কর্মপরিবেশ তৈরি করা যেখানে এই আইনি কাঠামোর দরকারই খুব কম পড়ে। আইন আমাদের বলে দেয় কি করতে হবে, কিন্তু একটি সুস্থ কর্মসংস্কৃতি নির্ভর করে কিভাবে এবং কেন আমরা কর্মীদের সাথে সম্পর্ক তৈরি করছি তার ওপর। দারুণ একটা কথা। আপনার লক্ষ্য যদি হয় শুধু আইন মেনে চলা, তাহলে আপনি হয়তো মামলা জিতবেন, কিন্তু কর্মীদের মন জয় করতে পারবেন না। আর কর্মীদের মন জয় করতে না পারলে দীর্ঘমেয়াদে শিল্পে শান্তি প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব।